টাইটেল দেখে ভাইবেন না যে 2026 শুধু বিএনপির জন্য একটা দুঃস্বপ্নের বছর হবে। 2026 ফ্যাসি বিরোধী সবার জন্য দুঃস্বপ্নের বছর হইতে পারে। আর এই দুঃস্বপ্নে পতিত করার দায় আমাদের সবার কম বেশি থাকলেও মাস্টার অব দ্য সেরিমনি হবে বিএনপি, আমাদের প্রিয় বিএনপি। কেন সেটা আলাপ করে নিই। আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে বিএনপির কেরা উঠিছে, সেখানে আমি বলছি যে বিএনপি কেন এত নির্বাচন করে। আর সালাউদ্দিন সাহেব কইছে নির্বাচন দেরি করার পিছনে যুক্তিটা কি সেটা দিতে হবে। আমি কইছিলাম যুক্তিটা আমি দেব। তো ক্যারা উঠলে বুঝছেন তো কোন ক্যারা, ওইটাই। ওই ক্যারাতে মানুষ যেমন উত্তেজিত হইয়া যায়, তেমন বিএনপি 2025 সালে খুব উত্তেজিত হয়ে উঠছে। এই উত্তেজনার স্বপ্ন দোষ হবে 2026 সালে। আমি বানাইয়া কিছু বলতেছি না। বিএনপি মানে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল। আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মাইর খেয়া কিচ্ছু করতে না পারার দল হইল বিএনপি। এরা মাইর খেয়েছে ছাত্রদের কারণে, আজকে তাদের জীবন বাঁচাইতে পারছে। দেখেন রিজভী ভাই কি বলে। ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদি আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে, যাদের চোখ চলে গেছে, যাদের পা চলে গেছে, আমি তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর পাশাপাশি আমি একটু বলতে চাই, সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে, এইটা আমাদেরকে, এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে। আর যখন হাসিনা ছাত্রদের হাতে জয় বাংলা হইল, তখন বাইর হইয়া বাঘের মতো গর্জন করা এই দলের নাম হইতেছে বিএনপি। যারা এদের জীবন বাঁচাইলো, যাদের জন্য খালেদা জিয়া আজকে তার ছেলের বাসায়, যাদের আত্মত্যাগে আজকে বিএনপির নেতাদের এত লম্ফজম্প, তারাই নাকি আবার আন্দোলনের মূল মাস্টার মাইন্ড। বাংলাদেশের মানুষকে 16 বছর ফ্যাসিবাদের থেকে বাঁচানোর কি করছে বিএনপি? বাঁচাইতে পারছে? 1/11 ঘটানো বন্ধ করতে পারছে? তখন তো ক্ষমতায় বিএনপি জামাত পারেনি। বাংলাদেশের উপরে যাইতে বসে এই ফ্যাসিবাদী শাসন, এইটা থেকে মুক্ত করার জন্য বিএনপি কি করছে? তা ওনারা বলেন ওনা মাস্টার মাইন্ড। তা অনেকের মধ্যে একজন না, অন্যতম না, একমাত্র মাস্টার মাইন্ড। শুনেন, 16টি বছর ধরে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছে হাসিনা, আর জনাব তারেক রহমান কি বিচক্ষণতার সঙ্গে বিএনপিকে রক্ষা করেছে। শুধু রক্ষা করেছে এটা বললে ভুল হবে। কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করার দরকার, এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান। এটা যদি কেউ ব্যাখ্যা করে বোঝাতে হয় তাকে, তাহলে একটু অসুবিধা। এই কথায় এখন আর হাসি পায় না। আমি হাসে কি করুম? পাবলিকই তো হাসতে হাসতে শেষ। তো বিএনপির কাছে আমার প্রশ্ন, আপনারা যদি আন্দোলনের মাস্টার মাইন্ড হবেন, তাহলে আপনাদের 31 দফার একটা দফাতেও এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের শহীদদের আহতদের নিয়ে কোনো দফা নাই কেন? 1971-এর মুক্তিযোদ্ধাদের নিয়ে তো 21 নম্বর দফা আছে। তাদের তালিকা করবেন, স্বীকৃতি দেবেন। 2024-এর স্বীকৃতি কোথায়? তাদের পুনর্বাসন কোথায়? ভুলে যান না, এটা আপনাদের 2001-2006-এর অ্যানালগ দেশ না, এটা প্রযুক্তির বিশ্ব। নির্লজ্জভাবে আন্দোলনের ক্রেডিট নেবেন, আবার এইভাবে ধরা খাইবেন, আবার ক্ষমতায়ও যাইবেন। এত খাইতেছেন কেন বাবারা? খাইবেন ভালো কথা, খাওয়ার জন্য তো চাষাবাদ করা লাগে। ছাত্রদের কি হালের বলদ পাইছেন যে তাদের ময়দা খেতে চাষ কইরা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন? এই স্বপ্ন আপনার স্বপ্ন দোষ হবে 2026 সালে। চলেন দেখি কেন। 2026 বাংলাদেশের জন্য খুবই জটিল, খুবই কঠিন, খুবই অনিশ্চিত একটা বছর হবে। বাংলাদেশের মানুষকে হাসিনার সরকার উন্নয়নের যে মূলা দিছিল, ওই মূলা ক্ষেত দেখা 2021 সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল। মর্যাদা না, কিন্তু এই উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জের কথা আজকে কমু না, তবে আমরা মাঝে মাঝে বিএনপির এইভাবে পরীক্ষা নেব। আপনাদের প্রথম চ্যালেঞ্জ হলো না, সব চ্যালেঞ্জের কথা আজকে কমু না, আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমু, বাকিগুলো খুঁজে বের করেন। আপনারা তো বহুত বুঝেন, সবার থেকে বেশি বুঝেন। আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো 2026 সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি প্লাস পাবো না। জিএসপি হইল সেই মেকানিজম যেটা দিয়ে ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের, বিশেষ করে গার্মেন্টসের শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করা হয়। এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প। 2026 সালে জিএসপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন, কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা। সুশাসনের কথা কইলাম না, ওইটা আপনারা কেমন পারবেন সেটা 2001-2006 সালের কথা মনে আছে, কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই।
কেন জানেন? আপনারা হলেন ব্যবসায়ী আর বুর্জাদের নিয়ে তৈরি দল। গরিব মানুষেরা রক্ত দেয় আর বড় লোকরা মাখন খায়। আপনাদের যারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল তাদের কি অবস্থা আমি একটু পরে দেখাবো। হ্যাঁ, কি অবস্থা, বের করে দেন, নয়তো মেরে ফেলে, পিঠে মরে যায়, বনে বাজারে ঘুমায় বেড়ায়। ঢাকায় এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা, দারোয়ান হয়েছে, পাঠাওয়ে কাজ করছে, তাদের কোনো খবর থাকে না। সবাই আইসা তখন টেকার লোভে জড়া হয় আশেপাশে, অর্থলোভী এলিট। আর এই রাসেলের মতো লোকেরা আপনাদের দলে ফিরতেছে, নতুন এসালম হয়ে উঠতেছে। আপনাদের এক্সাম্পল দিই, আপনাদের তৃণমূলের নেতাকর্মীদের কি অবস্থা, আপনাদের যুব দলের নেতারে আর্মি পিটায় মেরে ফেলাইলো, দেখছেন বাচ্চাগুলোর কি অবস্থা। অথই পাথারে পড়ছে এই পরিবারটা। ভাই, এই দলের রাজনীতি করেন, এই দলের হয়ে আমার পেজে ঝাঁপায় পড়েন জিজ্ঞাসা নিয়ে, এই পরিবারের খোঁজ দিয়ে আমাকে জানান, এই পরিবারের সব দায়িত্ব আমি নেব। জি না, আমার টাকা নাই, আমি বড় লোক কেউ না, আমার বাপের জমিদারি ছিল না, ভিক্ষা করবো সবার কাছে, আমার ভিক্ষা চাইতে কোনো গ্লানি নাই। একটা লোক সারা জীবন বিএনপির রাজনীতি করে গেল, আর্মির পিটানিতে জীবন গেল, তার পরিবারকে বাঁচানোর জন্য পিনাকি ভিক্ষা করবে, আর পিনাকি শেষ জীবনে অপবাদ নেবে যে ভিক্ষা করার টাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আমি এগুলো জানি, হ্যাঁ এগুলো জানি, এটাই বাংলাদেশ। হ্যাঁ বুঝছাও। যাই হোক, আমারে খোঁজ দিয়েন, এই পরিবারের দেখভাল করার দায়িত্ব যেন আমাকে দেন খোদাতালা, এই তৌফিক যেন দেন, ওনার পরিচয়টা দিয়েন, আমার সাথে যোগাযোগ করাই দিন। এই বিএনপিতে অলিগার ভিড়তেছে না, এদের টাকা কামানোর একমাত্র উপায় হইল শ্রমজীবী মানুষের শোষণ। এরা তো শ্রমিকদের বেতন দিবে না, কলকারখানায় উন্নত কাজের পরিবেশ তৈরি করবে না, কারণ এইগুলা করলে তো টাকা কামাবে কেমনে। তাই আমরা বিএনপির ক্ষমতায় আসলে জিএসপি প্লাস পাবো না, লিখে রাখেন। আর আমরা ইউরোপিয়ান বাজারে আমাদের যে অ্যাডভান্টেজ ছিল, পণ্যের যে অ্যাডভান্টেজ ছিল, আমরা যে দাম দিতে পারতাম সেটা আমরা দিতে পারবো না, সেটা হারাবো, লিখে রাখেন। আর একটা চ্যালেঞ্জ হলো 2026 সাল থেকে আমাদের উপর আন্তর্জাতিক কপিরাইট আইনের প্রয়োগ শুরু হবে। এর মানে কি জানেন? সব কিছুরই কপিরাইট আছে, বুঝছাও, সব কিছুর ওই কপিরাইটের ফি দিতে হয়। বইয়ের যেমন কপিরাইট থাকে, আমি অবশ্য বইয়ের কপিরাইটের ফি পাই না, আমি কপিরাইট ছেড়ে দিচ্ছি। সেজন্য দেখেছেন না মেলা বই আবার ছাপা হয়ে খালি বিক্রি হয়, কিন্তু এটা পয়সাকালে আমি পাই না। এইরকম কপিরাইট আছে পৃথিবীর সব জিনিসের উপরে, ওষুধের উপরে আছে। এই কপিরাইটের যখন প্রয়োগ শুরু হবে তখন ওষুধের কপিরাইটের ফি আমরা এখন দেই না, সেজন্য আমাদের দেশে ওষুধের দাম কম। এই কপিরাইট আইন প্রয়োগ শুরু হলে প্রথম ভিকটিম হবে আমাদের ওষুধ শিল্প। আজকে গরিব মানুষ যে ওষুধ 10 টাকা দিয়ে কিনে খেতেছে, তার দাম হবে 500 টাকা। আমাদের তখন ওষুধ উদ্ভাবনের যে সূত্র, তার জন্য রয়্যালটি দিতে হবে, কপিরাইট ফি দিতে হবে। অলরেডি আসন্ন দাম বাড়ার সাথে মানুষের অভ্যাস তৈরি করে নেওয়ার জন্য আইএমএফ ওষুধের দাম বাড়ানোর জন্য পরামর্শ দিছিল এবং ভ্যাট প্রয়োগ করছিল। আমরা দাবরানি দিছি, প্রফেসর সরকার তাৎক্ষণিক সিদ্ধান্তে বাতিল করছে, আমরা ধন্যবাদ জানাই। অবশ্যই এইরকম জনমুখী সিদ্ধান্ত বিএনপি নিতে পারবে না, কারণ তাদের তো ব্যবসায়ী ক্লাবকে টাকা কামানোর ধান্দা করে দিতে হবে। অর্থাৎ বিএনপি ক্ষমতা আসলে 2026 সালে ওষুধ রপ্তানি বাদ দেন, দেশের মানুষকে কম দামে বা এখনকার দামে ওষুধ সরবরাহ করতে পারবেন না আপনারা। দেখেন আব্দুল মুক্তাদির কি বলেন, উনি ইনসেপ্টা কোম্পানির মালিক, আমার কালে বস ছিলেন ক্ষুদ্রকালে। 26-এর পরে আমাদের দেশে আর প্যাটেন্টেড ওষুধ তৈরি করতে পারবো না। সেগুলির জন্য আমাদেরকে রয়্যালটি দিতে হবে এবং অনেক ওষুধের দামই এমন হতে পারে, যেমন একটা এক্সাম্পল দেই আপনাদেরকে। আপনারা যদি হেপাটাইটিস সি এর আমরা যে ওষুধটা বাংলাদেশে তৈরি করি সেটার দাম হলো মাত্র $6, আর সেটা বাইরে বিক্রি হয় $1000 একটি ট্যাবলেট। তাহলে আমরা যেটা $6 বাংলাদেশে দিচ্ছি, ওটা $1000 তো মানুষ খেতে পারবে না, এবং একটা ট্রিটমেন্ট হলো 87টা ট্যাবলেট খেতে হয় একবারে। তো বাংলাদেশের কোন লোক হেপাটাইটিস সি হলে পারে $87,000 দিয়ে এটা খেতে পারবে? দেখেছেন কি ধাইয়া আসতেছে। এরপরের চ্যালেঞ্জ হইল বিদেশিরা আমাদের যে সহজ শর্তে ঋণ দেয় সেটা বন্ধ হয়ে যাবে। আমাদের তখন উন্নয়ন বাজেটের ঘাটতি মোকাবেলা করতে বাণিজ্যিক হারে বৈদেশিক ঋণ নিতে হবে। তাইলে বুঝতে পারতেছেন সুদ দিয়া ঋণ নিতে হবে। ওই টাকাটা আমরা কেমনে পাবো? ওই টাকাটা উপার্জন করবো কত? উপার্জন করে তো সুদ শোধ দিতে হবে। আভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা তৈরি করে তারপরে ওই সুদটা শোধ দিতে হবে। এটা কেমনে করবেন আপনারা জানেন? আপনাদের কাউরে তো কোনোদিন এইসব নিয়ে কথা কইতে দেখি না। এইসব ফাও মজা করার দিন শেষ। বিএনপির যারা ভাবতেছেন যে ক্ষমতা এসে 16 বছরে ক্ষুধা মিটাবেন, তাদের জন্য এক বালতি সমবেদনা রইল। এইরকম প্রস্তুতি নিয়ে ক্ষমতা আসলে পাবলিক টাইনে নামায় দিবে যদি দায়িত্ব নিতে না জানেন। 4 নম্বর হইতেছে আমেরিকান সাহায্য বন্ধ হয়ে গেছে সারা দুনিয়ায়। আমাদের তৃতীয় সাহায্যদাতা দেশ ছিল আমেরিকা এই ট্রাম্প আসার পরে। 1 আর 2 নম্বর হইতেছে জাপান আর ইংল্যান্ড। 2022 সালে কত টাকা দিছিল আমেরিকা তারা জানেন?
আমেরিকা, শুধু আমেরিকা $32 বিলিয়ন। এই টাকাটা হাওয়া হয়ে যাবে, কই পাবেন সেটা? $32 বিলিয়ন তো লাগবে, তাইলে কেমনি সামাল দেবেন? কোত্থেকে পাবেন? আমাদের পাশা ঢাকতে সামনে উদাম হয়, আর সামনে ঢাকতে পাশা উদাম হয়। পারবেন এই টাকার বিকল্প যোগান দিতে? পারবেন না ভাই। দেখেছেন তো IMF এই $4-5 বিলিয়ন দিতে কিরকম প্যারাপ্যারি করে। $32 বিলিয়ন কোটি থেকে পাবেন। তবে এইসব চ্যালেঞ্জের সমাধান আমাদের জানা আছে, কারণ আমরা গত 10 বছর যখন হাসিনারে খেদানোর আন্দোলন করেছি, তখন আমরা এটা নিয়ে কাজ করে রাখছি, ঠিক করে রাখছি। হাসিনা জয় বাংলা হইলে আমাদের কি কি করা লাগবে, এই সংকট মোকাবেলা করার জন্য কি কি করা লাগবে, সেটা আমাদের প্ল্যান করা আছে। তার প্রথম পদক্ষেপই ছিল প্রফেসর ইউনূসের মতো বিশ্ববরণ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা পদে বসানো। আলহামদুলিল্লাহ আমরা এটা পারছি, উনি রাজি হয়েছেন। তিনি এমন একজন মানুষ যার আন্তর্জাতিক খ্যাতির কথা বিবেচনা করে বিশ্ব নেতারা আমাদের অভূতপূর্ব সুযোগ দেবেন এবং দিতেছেন। ট্রাম্প সব সাহায্য বন্ধ করে দিলেও রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য বন্ধ করে নাই। কাদের কারণে? আমাদের সরকারের কারণে, প্রফেসর ইউনূসের কারণে। তো প্রফেসর ইউনূসের এত গুরুত্ব কেন? কারণ যেই মানুষ তার অর্থনৈতিক মডেল দিয়া সারা বিশ্বে দারিদ্র্য মোকাবেলা করছেন, সেই মানুষের 3-0 কনসেপ্ট, যেটা আমি আগে কইছিলাম, এটা প্যারিস অলিম্পিকের মূল প্রতিপাদ্য বিষয় ছিল। উনি ছিলেন প্যারিস অলিম্পিকের একজন প্রধান ব্যক্তি। সেই মানুষের চেয়ে উপযুক্ত কোনো পার্সোনালিটি কি আপনাদের মধ্যে আছে, যিনি ভারতের আর পশ্চিমের ঠাপ একই সাথে সামলাইতে পারবেন? আপনি তো পারেন নাই 1-11-এ। ক্ষমতায় আপনার লোক ইয়াজউদ্দিন, আর্মি চিফ আপনাদের বানানো, তারাই আপনারা উস্তে দিল, সাথে জামাতও ছিল। পারেন নাই 1-11 ঠেকাইতে। এখন আমরা কেমনে পারবেন? যাই হোক, আমাদের পরিকল্পনার একটা ডেমো দিলাম। পুরো পরিকল্পনা আমাদের সাজানো আছে। 2026 সালের চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবেলা করব। আমি যে ফাঁকা আওয়াজ দিই না, তা নিশ্চয়ই বুঝতে পারছেন। অনেক পরিকল্পনার মধ্যে দিচ্ছি, আরও দিব। এমন না যে পরিকল্পনা পরে বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা কিভাবে করতে হয় সেটা দেখাইছি। সমস্যার 100টা সমাধান আছে। কি ভাবছিলেন যে আপনাদের জন্য আর বলে দিব বাকিগুলা? আপনাদের পরীক্ষায় নকল করার মতো সরকার নকল করে চালাবেন? আমাদের সাথে অ্যালাই করেন। আমরা যেভাবে দেখতে চাই আপনাদেরকে সেইভাবে থাকেন, সেই রাস্তায় থাকেন, আমাদের সাহায্য পাবেন, আমাদেরকে পাশে পাবেন। আমাদেরকে তো শত্রু মনে করতেছেন এখন। হ্যাঁ, আমাদের কাছে সব বিষয়ের ওষুধ আছে। আপনারা এই লোকগুলোকে চান কিনা পাশে, সেটা আপনাদের সিদ্ধান্ত।